আজকে সবাই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিভিয়ার সোয়েটিং, মানে যাদের ঘাম খুব বেশি হয়। সাধারণত গরমকাল আসছে, সবাই অল্প বিস্তর ঘামছে, কিন্তু হাইপারহাইড্রোসিস বা এক্সেসিভ সোয়েটিং এই রোগ যাদের আছে তারা সাধারণত সাধারণ মানুষের থেকে তাদের ঘামটা বেশি হয় এবং তারা সাধারণ অবস্থায় বসে থাকলেও তাদের হাত পা দিয়ে প্রচণ্ড পরিমাণ ঘামতে থাকে। আমার দেখা পেশেন্ট যে সাধারণ চেয়ারে বসে থাকতে থাকে তার পা দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, এতটাই তার ঘাম তৈরি হয়, বা তাকে কন্টিনিউয়াস হাতটা রুমালে মুছতে হচ্ছে, তার এতটা পরিমাণে ঘাম হয়। সাধারণত শরীরে সমস্ত শরীর দিয়েই ঘাম হতে পারে, কিন্তু মেনলি দেখা যায় পা, হাতের চেটো, আর্মপিট এই জায়গাগুলোতে ঘামের পরিমাণ অনেকটা বেশি হয়। এই যে এক্সেসিভ সোয়েটিং, এই এক্সেসিভ সোয়েটিংটা কি মেডিকেল সায়েন্সের ভাষায় হাইপারহাইড্রোসিস বলে উল্লেখ করা হয়। এই হাইপারহাইড্রোসিস আয়ুর্বেদিক ভাষায় পিত্তজ রোগ, কারণ পিত্ত আমাদের শরীরে মেটাবলিজমটাকে নিয়ন্ত্রণ করে। তাই যখন সোয়েটিং বেশি হয় মনে করা হয় শরীরে মেটাবলিজম বেড়ে যায়, তাই হাইপারহাইড্রোসিস পিত্তজ ব্যাধি হিসাবে বিবেচনা করা হয়। এবার হাইপারহাইড্রোসিস কী কী কারণের জন্য হয়? প্রথম হচ্ছে হেরিডিটারি, বংশগতির জন্যে এই রোগটা হতে পারে, কারো বংশ পরম্পরাভাবে এই রোগটা হতে পারে, বংশ পরম্পরায় এই রোগটা আসতে পারে। তার মধ্যে নাম্বার 2, যদি থাইরয়েডের প্রবলেম থাকে, থাইরয়েডের মধ্যে যদি হাইপারথাইরয়েডিজম থাকে, মানে শরীরে থাইরয়েডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে মেটাবলিজম বেড়ে যাবে, তার জন্য কিন্তু হাইপারহাইড্রোসিস হবে। নাম্বার 3, যদি অ্যালকোহল ইনটেক করে বা অ্যালকোহল ইনটক্সিকেশন থাকে, বা যারা অ্যালকোহল নেয় তাদের ক্ষেত্রে কিন্তু থাইরয়েডের এই সোয়েটিংয়ের পরিমাণ অনেকটা বেড়ে যায়। নাম্বার 4, যাদের অ্যাংজাইটি বা টেনশন খুব বেশি থাকে। নাম্বার 5 হচ্ছে যাদের ওবেসিটি আছে। এছাড়া নার্ভ এবং ব্রেন এদের যদি ফাংশান ঠিকভাবে করতে না পারে তার জন্যও কিন্তু হাইপারহাইড্রোসিস বা সিভিয়ার সোয়েটিং হতে পারে। এবার বলে রাখি যে এই রোগটা কিন্তু ইনকিউরেবল, এই রোগটাকে পুরোপুরিভাবে কমপ্লিট কিওর করা যায় না, কিন্তু রোগটা কন্ট্রোল করা যায়। এবার আয়ুর্বেদিক এর কী কী ট্রিটমেন্ট আছে? যেহেতু আমরা বলেছি এটা পিত্তজনিত রোগ, তাহলে পেশেন্টকে পিত্তজনিত আহার বিহার করতে হবে, মানে ডায়েটটা রাখতে হবে এমন ডায়েট যাতে তার পিত্ত না বাড়ে। সাধারণত স্পাইসি ফুড বা খুব ঝাল বা খুব টক জাতীয় খাবার বা সান এক্সপোজার এই জিনিসগুলো কিন্তু পিত্ত বাড়ায়, ফলে এই জিনিসগুলো থেকে পেশেন্টকে বিরত হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, মেডিসিন, সাধারণত তিক্ত এবং কষায় রসযুক্ত মেডিসিন এক্ষেত্রে ইউজ করা হয়, যেমন মহাতিক্ত কষায়, গুলুচ্চাদি কষায়, সারিবাদ্যা আসব, অরবিন্দা আসব, এই জিনিসগুলো কিন্তু পিত্তকে কম করে। এছাড়া যদি তাকে রুক্ষ বিরেচন দেওয়া হয়, সাধারণত তিবির লেহম দিয়ে মাসে একবার রুক্ষ বিরেচন দিলেও কিন্তু পেশেন্টের এক্সেসিভ সোয়েটিং অনেকটা কম থাকে। নাম্বার 3, কিছু পঞ্চকর্ম প্রসিজার্স করা হয়, তার মধ্যে যেমন শিরোধারা করা হয়, সাধারণত মিল্ক দিয়ে বা নারকোল তেল এইগুলো ইউজ করে শিরোধারা করা হয়, নাশ্রম করানো হয়। এছাড়া বস্তির মধ্যে ক্ষীরবস্তি করানো হয়। নাশ্রম যে করানো হয় সেখানে কোকোনাট অয়েল দিয়ে কিন্তু নাশ্রম করলে এর কাজ খুব ভালো হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ইনফরমেটিভ বলে মনে হবে। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের রিকোয়েস্ট করব প্রত্যেকবারের মতো ভিডিওটা লাইক এবং শেয়ার করতে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। নমস্কার।